এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শ্রীতমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিজ অফ লাইফ। আজকের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। একটা লম্বা ব্রেকের পর আমি আবার ব্লগ শুরু করছি। আসলে মার্চের এন্ডে হঠাৎই আমাদের জীবনে একটা ঝড় আসে, যে ঝড়টা সামলানোর জন্য আমাদের ইন্ডিয়া চলে যেতে হয়। সেখানে বেশ কিছুদিন থাকার পর ঝড়টাকে কিছুটা স্টেবল করে আমি অক্টোবরে আবার ইউএসএতে ফিরি। এ তো আমাদের সকলের জানা, বলুন, জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন, শো মাস্ট গো অন। জীবনে ওঠা নামা চড়াই উতরাই তো লেগেই থাকবে, তার মধ্যেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই তো হলো জীবনের আসল মানে, তাই না বলুন? যাই হোক, আবার নতুন করে পুরনো জীবনে ফেরার চেষ্টা করছি, আর তার সাথে সাথে আপনাদের সাথে ভ্লগও শেয়ার করা শুরু করে দিয়েছি। আমার আগের ভিডিওগুলোকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছিলেন, সাপোর্ট করেছিলেন, আমি আশা করব সামনের দিনগুলিতেও ঠিক একইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করি। আজ হচ্ছে 6 অক্টোবর, রবিবার। রাত এখন 11:30 মতো বাজে। আজকে আমি প্রথমবার জীবনে একা ইন্ডিয়া থেকে ইউএসএ ট্রাভেল করব। তাই ভাবলাম আমার এই একা জার্নিটা কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করি, তার সাথে আবার নতুন করে ভ্লগ করা শুরু করি। তাই আবার ফোনটা হাতে তুলে নিলাম। আমার ফ্লাইট হচ্ছে সোমবার ভোর 3:50, মানে এখন রবিবার রাত 11:30, 12টা পেরিয়ে যে ভোরবেলাটা, তখন এতটা আগে আমরা ইউজুয়ালি বেরোই না, জানেন তো। কারণ আমার শ্বশুরবাড়ি যেখানে দমদম পার্ক কলকাতার, সেখান থেকে এয়ারপোর্ট একদমই কাছে। যেহেতু এখন পুজো, রাস্তায় একটা জ্যামের ভয় থাকতে পারে। আর আপনারা তো যারা পশ্চিমবঙ্গে আছেন তারা জানেনই যে দমদম পার্ক পুজোতে কতটা বিখ্যাত, 5টা বড় বড় পুজো হয়। সেই জন্য আমি কোনো রকম রিস্ক না নিয়ে হাতে বেশ কিছুটা সময় নিয়েই আগে থাকতে বেরিয়ে পড়েছি। যতটা জ্যাম পাবো ভেবেছিলাম একদমই পেলাম না। মাত্র 15 মিনিটের মধ্যে আমি এয়ারপোর্ট ঢুকে গেলাম। এই যে আমাদের দমদম এয়ারপোর্ট, এখন আমি ঢুকছি। রাস্তা পুরো ফাঁকাই ছিল, একদম হু হু করে চলে আসলাম। ওই দেখুন আমাদের এয়ারপোর্ট দেখা যাচ্ছে। কি সুন্দর করে সাজানো হয়েছে আলো দিয়ে, তাই না বলুন? দেখেও চোখের শান্তি, এত সুন্দর লাগছে। চারিদিকে একেবারে ঝলমল করছে আলো। পুজোর মরশুমে, উৎসবের মরশুমে সবাই সবার বাড়ি ফিরছে, আর আমি বাড়ি থেকে এত দূর চলে যাচ্ছি। পরিবারের সকলেই বলেছিল, জানেন তো, যে পুজোটা কাটিয়ে তারপর যা। কিন্তু আমার কোথাও মনে হয়েছিল সৌমদীপ ওখানে একা আছে, আমি এখানে আনন্দ করব পুজোতে, ওর ওটা একটু মন খারাপ করবে। তাই জন্য কোনো রকম আর দ্বিতীয় চিন্তা না করে আমি বেরিয়ে পড়লাম। পুজোটা নয় প্রবাসেই এবার কাটাই, ওখানকার বন্ধু বান্ধব আর সৌমদীপের সাথে। এ দেশ আর ও দেশ, মা তো সব দেশেই সমান বলুন। এবার নয় ও দেশেই মাকে দর্শন করব। চলুন এবার দুগ্গা দুগ্গা বলে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ি। তবে এয়ারপোর্টে ঢোকার আগে একবার দু চোখ ভরে এবারের শেষবারের মতো আমাদের প্রাণের শহরটাকে দেখে নিই। ভালো থেকো কলকাতা, খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হবে। আর আশা করি এরপর যখন তোমার সাথে দেখা করব, মনে এক রাশ আনন্দ নিয়ে যেন দেখা করতে পারি। চলুন এবার লাগেজ নিয়ে ভেতরে ঢোকা যাক। এয়ারপোর্টের ভেতরে সব জায়গায় তো ভিডিও করা পসিবল হয় না, তাই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার ইমিগ্রেশন হয়ে গেছে, সিকিউরিটি হয়ে গেছে। এখন আমার যে গেটটা থেকে ফ্লাইটটা ছাড়বে, আমি সেই গেটে ওখানে এসে বসে আছি। হাতে এখন অনেক সময়, আমি অনেক আগে পৌঁছে গেছি এয়ারপোর্ট। আসলে পুজোর সময় তো আমি ভেবেছিলাম যদি রাস্তায় জ্যাম হয়, কোনো রকম রিস্ক না নিয়ে তাড়াতাড়ি বাবা বেরিয়ে পড়াই ভালো। ওই জ্যামে ফেসে থাকার থেকে এয়ারপোর্টে গিয়ে বসে থাকা অনেক ভালো। সেই জন্য অনেক আগেই পৌঁছে গেছি। বসে বসে একটা জিনিসই ভাবছি, যতই দেশ থেকে এত দূরে থাকি না কেন বা চলে যাই না কেন, মনে একটা কথাই বারবার আসছে, আমাদের তিলোত্তমা যেন তার সুবিচার পায়। আজ সারা বিশ্ববাসী সেই দিকেই তাকিয়ে আছেন।
ও আপনাদের তো বলতে ভুলেই গেছি যে আমি কলকাতা থেকে প্রথমে কোথায় যাব। আমি আজকে কলকাতা থেকে প্রথম যাব হচ্ছে দোহা। দেখুন বোর্ডে যে কাতার 3:50 লেখা আছে, ওটাই হচ্ছে আমার ফ্লাইট। প্রথমে আমি কলকাতা থেকে দোহা যাব, ওখানে আমার 2 ঘন্টা লেওভার, ওখান থেকে তারপরে ইউএসএ ফ্লাইটটা ধরবো। কলকাতা থেকে দোহা মোটামুটি 4.5-5 ঘন্টা লাগবে, আর তারপরে ওখানে 2 ঘন্টা লেওভার, আর ওখান থেকে তারপরে 14.5 থেকে 15 ঘন্টা ইউএসএ লম্বা একটা জার্নি। তাই মনে মনে ভাবছি এত বড় জার্নিটা আমি যেন একা ভালোভাবে পার করে দিতে পারি। জীবনে এটাও একটা শিক্ষা বা এক্সপিরিয়েন্স যেটাই বলবেন, সেটা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেলাম। কাঁচের ওপারে একটা ফ্লাইট এসে দাঁড়িয়ে আছে জানেন তো, কিন্তু এতটাই ঝাপসা কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে এই ফ্লাইটটাই আমাদেরকে দোহা নিয়ে যাবে। কলকাতা থেকে আমার ফ্লাইটটা ছেড়ে দিয়েছে, নিজেই নিজেকে হ্যাপি জার্নি বলে যাত্রা শুরু করে দিলাম। আর উঠেই ফ্লাইটে স্ক্রিনে বর্ধমান জায়গাটার নামটা দেখে আনন্দে একেবারে মনটা ভরে গেল। নিজের বাড়ির জায়গার নাম দেখলে বা শুনলে কি ভালো লাগে বলুন। কলকাতা থেকে দোহার ফ্লাইটটাই না আমি কোনো উইন্ডো সিট পাইনি, আর এই মাঝরাতে উইন্ডো সিট পেয়েও কোনো লাভ হতো না, কিছুই তো দেখতে পাবো না। তাই জন্য সিটের সামনে যে স্ক্রিনটা থাকে ওইটাই একমাত্র ভরসা, ওখানেই বসে বসে দেখছি ফ্লাইটটা কোনখান দিয়ে যাচ্ছে। জানেন তো আমার না ট্রেন জার্নি খুব পছন্দের। কি সুন্দর মাঠঘাট দেখা যায়, কত লোকজন ওঠে, খাবার দাবার ওঠে, কিন্তু এই ফ্লাইট জার্নি ভীষণ বোরিং। কিছু দেখাও যায় না, কিছু বোঝাও যায় না, খালি মাঝ আকাশ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি। তাই বসে বসে ভাবছি চোখের নিমেষে 6টা মাস কোন দিক দিয়ে কেটে গেল, আর এই কটা মাসে সব ঘটনাগুলো মনের মধ্যে এখনো উকিঝুঁকি মারছে। যাই হোক, ঠাকুরকে বলি, মনকে বোঝাই, আমার কাছের মানুষগুলোকে, আমার পরিবারের মানুষগুলোকে, আমার বন্ধু বান্ধবদের যেন সুস্থ রাখে এবং তাদের সাথে যেন আমি খুব তাড়াতাড়ি আবার দেখা করতে পারি। এই কামনা করেই চলুন এবার এগিয়ে যাই। মাঝে অনেকটা সময় কেটে গেছে জানেন তো, অলমোস্ট দোহা চলেই এসেছি, আর আপনাদের সাথে ভিডিও করে কিছু শেয়ার করা হয়নি, কিছু ভিডিও করার মতো নেইও আমার কাছে। যাই হোক, মাঝে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন তো ভোরবেলা, আমরা আরেকটু পরেই দোহা ল্যান্ড করব। ভোরবেলা বললে ভুল হবে, সকালই বলা যায়। তো ওনারা ব্রেকফাস্ট করিয়ে তারপরে আমাদেরকে নামাবেন। এই যে সকালের আলোয় একদম ফ্লাইটটা ঝকমক করছে, আমরা সবাই এখন ল্যান্ড করার জন্য রেডি হচ্ছি। দোহার টাইমিং এখন ওই সকাল 7টা মতো, তাহলে দোহা যদি 7টা হয়, আমাদের ইন্ডিয়া এখন 9টা 9:30 সকাল। দোহা আর ইন্ডিয়ার মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে 2-2.5 ঘন্টা। চলুন এবার সিট বেল্টটা পরে রেডি হয়ে নিই। আমি দোহার সেফলি ল্যান্ড করে গেছি, 2 বাড়িতে ফোন করে জানিয়েও দিয়েছি, সবাই চিন্তায় ছিল। যাই হোক, কলকাতা থেকে ওঠার সময় তো আপনাদের সাথে ফ্লাইটটা শেয়ার করতে পারিনি, এখন একটু শেয়ার করি। এই ফ্লাইটটা করেই আমি কলকাতা থেকে দোহা আসলাম। এবার বাসে করে মেন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, যেখান থেকে আর কি আমার নেক্সট ফ্লাইটটা ছাড়বে। চলুন এবার বাসে উঠে যাওয়া যাক। দোহা এয়ারপোর্টে আমার যা যা প্রসেসিং ছিল সব কমপ্লিট হয়ে গেছে, হাতে এখন বেশ কিছুটা সময় আছে, তাই জন্য ভাবলাম একবার দোহা এয়ারপোর্টটা আপনাদের ঘুরে দেখাই। কি সুন্দর করে সাজানো দেখুন, গাড়ি দিয়ে চারিদিক একদম ঝকমক করছে। আপনি একটা ফটো না তুলে বা ভিডিও না করে কিছুতেই যেতে পারবেন না।
এত সুন্দর করে সাজানো। তাই জন্য ভাবলাম আমিও একটু দাঁড়িয়ে একটা ভিডিও করে আপনাদের একটু দোহা এয়ারপোর্টটা দেখাই। তো আমার না দোহা এয়ারপোর্টটা দেখে দুবাই এয়ারপোর্টের কথা মনে পড়ছে। দুবাই এয়ারপোর্টও ঠিক এইভাবে সুন্দর করে গাড়ি দিয়ে সাজানো, আর এর থেকেও অনেক বড় দুবাই এয়ারপোর্ট। দুবাই এয়ারপোর্টটাই যেন একটা দেখার জায়গা। আমরা যখন আগেরবার ইন্ডিয়া গেছিলাম দুবাই হয়ে গেছিলাম, নেক্সট যখন যাব যদি দুবাই হয়ে যাই নিশ্চয়ই আপনাদের দুবাই এয়ারপোর্টটা একবার ঘুরে দেখাবো। যে গেটটা থেকে ইউএসএ ফ্লাইটটা ছাড়বে আমি এখন সেখানে চলে এসেছি, আর কাঁচের এপার থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে ওপারে একটা ফ্লাইট দাঁড়িয়ে, মনে হচ্ছে এটাই আমাদেরকে ইউএসএ তে নিয়ে যাবে। কি বিশাল ফ্লাইটটা, তাই না বলুন? আমি তো হাঁ করে দেখছি। যাই হোক, কত ধরনের কাজ থাকে একটা ফ্লাইট ছাড়ার আগে, সেটাই দেখছি। কত রকম কাজ চলছে, ক্লিনিং চলছে, লাগেজ ওঠানো চলছে, খাবার ওঠানো চলছে। আর মনে মনে ভাবছি সায়েন্স আর টেকনোলজি এতটাই উন্নত যে একটা ফ্লাইট মাঝ আকাশ দিয়ে সাগর মহাসাগর পার করে 14.5-15 ঘন্টা পার করে সুদূর আমেরিকায় আমাদের নিয়ে যাবে। ফ্লাইট এখন দোহা থেকে ছেড়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে ধরুন ইন্ডিয়াতে ওই সকাল 11:30 মতো, আর দোহায় বাজে 9:15-20 মতো। এই ফ্লাইট ছাড়লো দোহার মাটি। এবার আপনাদের সাথে করে সামনে 14.5 থেকে 15 ঘন্টা মাঝ আকাশ দিয়ে খালি আমি উড়ে উড়ে সেই সুদূর আমেরিকায় চলে যাব। তাই দুই বাড়িতে ফোন করে বললাম যে সবাই ভালো থেকো, আমি আবার 15 ঘন্টা পর তোমাদেরকে ফোন করে ওখানে গিয়ে পৌঁছে জানাবো। আমি না দোহা থেকে ইউএসএ যাওয়ার ফ্লাইটটাতে উইন্ডো সিট পেয়েছি, আর এখন দিনের বেলা তো সেই জন্য আপনাদের এই সমস্ত ভিউগুলো শেয়ার করতে পারছি। এত উপর থেকে দোহা সিটিটাকে দেখতে কি ভালো লাগছে বলুন। ফ্লাইট থেকে তো মনে হচ্ছে খালি চারিদিকে বালি আর বালি, ঠিক বুঝতে পারছি না। আর তার মাঝে যেন মনে হচ্ছে সব লম্বা লম্বা বিল্ডিং। তবে যাই হোক, দেখতে ভারী ভালো লাগছে। কিন্তু তবে আজ উইকডেজ তো সেজন্য ফ্লাইট আজকে মোটামুটি ফাঁকা। এয়ার হোস্টেসরা সব কাজে লেগে পড়েছেন, ওনারা এখন ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করছেন। একটা তবে ভালো জিনিস দেখলাম, বেশিরভাগ প্যাসেঞ্জারই ইন্ডিয়ান ছিলেন, সেই জন্য আর কোনো চিন্তা হচ্ছে না। বেশ খানিকটা পথ চলে এসেছি। বললাম না যে ফ্লাইট আজকে মোটামুটি ফাঁকা, আমার পাশে দুটো সিট পুরো ফাঁকা। আমি সেই জন্য 3টে সিট মিলিয়ে 3টে বালিশ নিয়ে একদম টানা ঘুমিয়ে পড়েছিলাম। খুব টায়ার্ডও তো ঘুম থেকে উঠে মনে হলো একটু উইন্ডোটা খুলে দেখি। ও মা, কি সুন্দর লাগছে দেখুন, একদম নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। তবে সময়ের কিছু বুঝতে পারছি না, কটা কি বাজে। আমার ঘড়ির সাথে এখানকার টাইম জোন কিছু আমি মিল পাচ্ছি না। তবে এটুকু বুঝতে পারছি যে ইন্ডিয়ার দিকে দিন হবে, ইউএস এর দিকে রাত হবে। এই দেখুন, একটা মজার জিনিস দেখাই। বললাম না
যে ইন্ডিয়ার দিকে দিন হবে। দেখুন ম্যাপের বাঁ দিকটা অন্ধকার, মানে বাঁ দিকটা হচ্ছে ইউএসএ আর ডান দিকটা হচ্ছে ইন্ডিয়ার দিক, তাহলে দিন। তার মানে আমার হিসাবটা ঠিকই আছে, এখন ইন্ডিয়ার দিকে দিন, ইউএসএর দিকে রাত। এই দেখুন এই স্ক্রিনটাতে দেখাচ্ছে যেখান থেকে ফ্লাইটটা ছেড়েছে সেখানে এখন কটা বাজে, কতটা ডিস্টেন্স আমরা এসেছি, কতটা এখনো যেতে হবে, এই সবটাই এই স্ক্রিনে শো করছে। মাঝে না জানালাটা বন্ধ করে দিয়েছিলাম, এত রোদ আসছে না, সারা ফ্লাইটে প্রত্যেকের জানালাটা বন্ধ করে রেখেছেন। তারপরে হঠাৎ কি মনে হলো একবার খুলে দেখতে ইচ্ছা হলো, ও মা খুলে দেখি, দেখুন কি সুন্দর লাগছে। এই বাদামি বাদামিগুলো ওপর থেকে তো আমার পাহাড় লাগছে, সাদাগুলো তো মেঘ বুঝতে পারছি, আর ওই সবজিটায় একটা কি দেখা যাচ্ছে ওটা তো মনে হচ্ছে কোনো একটা আর কি ওয়াটার বডি হবে। আমার তো তাই লাগছে ওপর থেকে, এর থেকে ভালো তো আমি আর কিছু বোঝাতে পারবো না। আর কি বলবো বলুন তো আপনাদের, এই ভিউটা দেখে আমি তো টোটালি স্পিচলেস, আমার কোনো ভাষা নেই। তবে একটা গানই এই ভিউটা দেখে আমার মাথায় বারবার আসছে, সেটা হলো আজ মে উপর আসমান নিচে। আজকে সত্যি আকাশ মেঘ সব নিচে, আমি তার উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি। দাঁড়ান আপনাদের আরেকটা মজার একটা নতুন জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখুন এবার ম্যাপের ডান দিকের পোর্শনটা অন্ধকার, তার মানে ইন্ডিয়ার দিকে রাত, আর বাঁ দিকের পোর্শনটা হচ্ছে আলো, মানে ইউএস এর দিকে এখন দিন। তার মানে এখন হিসাবপত্র করে যেটুকু বুঝলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি ইউএসএ তে ঢুকে যাব। এই দেখুন এই স্ক্রিনে যেটা লোকাল টাইম অ্যাট ডেস্টিনেশন দেখাচ্ছে 10:51 AM, তার মানে ইউএসএ তে এখন ওই 11টা মতো বাজে সকাল। আমি যদি ফ্লাইট ঠিকঠাক যায় বিকেল 4:30টায় ঢুকবো। আর আউটসাইড টেম্পারেচারটা দেখলেন -50 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবতে পারছেন কোথা দিয়ে ফ্লাইটটা যাচ্ছে? বাইরের টেম্পারেচার যেই -50 ডিগ্রি দেখেছি আমার ভেতরে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমি স্ক্রিনটা বাবা তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছি, যেদিক দিয়ে খুশি যাক, ভালোই ভালোই পৌঁছালেই হলো। এই দেখুন এটা তো একটা বিশাল বড় কোনো একটা ওয়াটার বডি ক্রস করছি, মনে হচ্ছে এবার বিখ্যাত সেই আটলান্টিকই ক্রস করছি। এই দেখুন ফ্লাইট থেকে আটলান্টিকের এই রূপটাই দেখতে পাচ্ছি। ম্যাপে দেখে যেটুকু বুঝলাম যে এটাই আটলান্টিক ক্রস করছি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, যে আটলান্টিক এত গভীর, যে আটলান্টিকে এত ভয়ঙ্কর সব ঘটনা আছে, সেই আটলান্টিক এত উপর থেকে শান্ত স্নিগ্ধ স্তব্ধ, আমি নিজেই দেখে স্তব্ধ হয়ে গেছি। কিছু বলার আমি আর ভাষা পাচ্ছি না, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে বলুন। কোনোবার না আমি দিনের বেলা এরকম ভাবে আটলান্টিককে ভালো করে দেখতে পাইনি, এবারই এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর আপনাদের সাথে তা শেয়ারও করতে পারছি। তবে যখনই আমি আটলান্টিক ক্রস করি মনের ভিতরে আমার একটা ভয় কাজ করে, আর তার সাথে সব সময় ওই টাইটানিক মুভির সিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। তাই যখনই আটলান্টিক ক্রস করি মনে মনে ঠাকুরকে ডাকি যে ভালো মতোই আটলান্টিকটা ক্রস করিয়ে দাও, সবাইকে সবার জায়গায় পৌঁছিয়ে দাও। চলুন এবার আপনাদের সাথে করে একটু চুপ করে বসে আটলান্টিকটাকে উপভোগ করি। বাইরের আটলান্টিকের সিন তো আপনাদের সাথে শেয়ার করলামই, এবার স্ক্রিনে কি দেখাচ্ছে সেটা একটু আপনাদের দেখাই। এই দেখুন ফ্লাইটটা এই আটলান্টিক ক্রস করছে, এই আটলান্টিক ক্রস করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইউএসএ তে ঢুকে যাবে ফ্লাইটটা।
তাই জন্য এইটুকু বুঝতে পারছি, আর বেশি দূর নেই ইউএসএ, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে। ফ্লাইট থেকে লাঞ্চ সার্ভ করা হলো। এয়ার হোস্টেস যখন লাঞ্চটা দিতে এসেছিলেন, আমি জিজ্ঞেস করলাম যে আর কতক্ষণের মধ্যে পৌঁছাবো, আমি ঠিক টাইমের আন্দাজ করতে পারছি না। উনি বললেন যে আর 2.5 ঘন্টার মধ্যে আমরা ল্যান্ড করব, এখন 2টো বাজে, আমরা 4:30-র সময় ল্যান্ড করব। তো আমি মিলিয়ে দেখলাম যে হ্যাঁ, আমার 4:30-র সময় ল্যান্ড করার কথা, তাহলে ঠিকই আছে। তো চলুন ঝটফট করে লাঞ্চটা করে নিই, এরপর আবার ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। তো লাঞ্চে ছিল ভাত ছিল, চিলি চিকেন ছিল, আলুর একটা সবজি ছিল, ডেজার্ট ছিল, খুব ভালো ছিল জানেন তো খাবারগুলো, আর খিদেও পেয়েছিল। কাতার, এমিরেটস, এয়ার ইন্ডিয়া এইসব ফ্লাইটের খাবারগুলোতে না দেশীয় খাবারের ফ্লেভারটা আপনি পাবেন। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজকর্ম হয়ে গেছে, এবার খালি বসে বসে গুনছি সময় যে কতক্ষণে ল্যান্ড করব। ওই দেখুন, দেশটাকে একটু দেখা গেল, আবার মেঘে ঢাকা পড়ে গেল। মেঘ কাটিয়ে কাটিয়ে ফ্লাইটটা যে একটু একটু নিচে নামছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দাঁড়ান, সিট বেল্টটা পরে নিই, কেননা সিট বেল্ট পরার সাইনটা অন হয়ে গেছে। আসলে মেঘ কাটিয়ে নামছি তো, আর জার্কিংও হচ্ছে, আর ল্যান্ডিংয়ের সময় তো এমনিও সিট বেল্ট পরতেই হয়। সিট বেল্টটা পরে নিই, দাঁড়ান। এ বাবা, দেশটা আবার হারিয়ে গেল, আবার মেঘে ঢাকা পড়ে গেল, সবকিছু কিচ্ছু দেখতে পাচ্ছি না আর। যাক বাবা, মেঘ কাটিয়ে ফ্লাইটটা অনেকটা নেমে এসেছে, এবার ঘর বাড়ি রাস্তাঘাট দেশটাকে দেখতে পাচ্ছি। কতদিন পর দেখছি বলুন, তাই না? যাই হোক, চারিদিক খালি সবুজ আর সবুজ। দোহা সিটিতে আর যখন দেখছিলাম ফ্লাইটটা থেকে, চারিদিকে খালি বালি দেখছিলাম বলুন, আর এই দেশটাকে যখন দেখছি চারিদিকে খালি সবুজ। জনবসতির থেকে এই দেশে জঙ্গলটাই বেশি, সেই জন্য এরকম পুরো সবুজে মোড়া এই দেশটা। ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে, ফ্লাইটের চাকা মাটি ছুঁয়েও ফেলেছে। যাই হোক, এবারে কাজ হচ্ছে ফ্লাইটটা থামলে কেবিন লাগেজটা নিয়ে নামতে হবে। এবার লম্বা অনেক প্রসেসিং বাকি আছে, ইমিগ্রেশন হবে, তারপর বাইরে যাওয়া। তার আগে যে কাজটা করতে হবে, বাড়িতে ফোন করতে হবে। বাড়ির সবাই জেগে বসে আছে। এখন তো ইন্ডিয়ায় মঙ্গলবার মাঝরাত হবে, 2-2:30 মতো বাজে। চলুন তাহলে এবার আস্তে আস্তে বাড়িতে ফোন করে বেরোই, বাইরে গিয়ে আবার দেখা হবে। এ তো আপনারা সবাই জানেন, একটা দেশ থেকে আরেকটা দেশে যখন ঢুকতে হয় অনেকগুলো অফিসিয়াল প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমারও অনেক রকম অফিসিয়াল প্রসেসিং ছিল, যেমন লাগেজ নিলাম, ইমিগ্রেশন হলো। আর এ তো আপনারা জানেন এই দেশের ইমিগ্রেশন না একটু টাফ হয়। অন্যান্যবার সৌম্যদীপ থাকে তো ও ম্যানেজ করে নেয়, কিন্তু এবার আমাকে একাই সবটা করতে হয়েছে। তাতে কোনো অসুবিধা হয়নি, যদিও একটা লম্বা 26-27 ঘন্টার জার্নি তাহলে এবার শেষ হলো। এখান থেকে সোজা অ্যাপার্টমেন্ট যাব। অ্যাপার্টমেন্ট যেতে এয়ারপোর্ট থেকে সময় লাগে 30 মিনিটস, আর এই 30 মিনিটস আমাকে সঙ্গ দেওয়ার জন্য সৌম্যদীপ এয়ারপোর্টে নিতে চলে এসেছে। অ্যাপার্টমেন্ট পৌঁছে গেছি, এখন ওই সন্ধ্যে 7-7:30 মতো বাজে। তবে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। কতদিন পর সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটাকে দেখছি বলুন। যাই হোক, ক্যাবে আস্তে আস্তে বাড়িতে ফোন করে দিলাম, কেননা মা বাবা বলেছিল যে সৌম্যদীপের সাথে দেখা হলে একবার ফোন করে দিস। সেটাই বললাম যে তোমরা এবার ঘুমাও, অনেক রাত হয়েছে, কাল আবার কথা বলবো। সৌম্যদীপের সাথে আমার দেখা হয়েছে, সব ঠিক আছে। এবার আস্তে আস্তে আমিও ভেতরে ঢুকি, ফ্রেশ হই। সৌম্যদীপ বলল ও নাকি 2 দিনের রান্না করে রেখেছে, আমি তো তাতেই খুশি। এবার গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে সোজা ঘুম, আর পারা যাচ্ছে না জানেন তো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
অতি অবশ্যই পজিটিভ থাকবেন। আজকে ভ্লগটা তাহলে এখানেই শেষ করি, খুব তাড়াতাড়ি পরের একটা ভ্লগ নিয়ে আসবো। টাটা।